আসসালামু আলাইকুম। বিদায় সব সময় কষ্টের হয়। এই তো আমার যা এবং ভাতিজা আজকে বিদেশ চলে যাবে, সেই জন্য কিন্তু অনেক ভোরবেলা আমরা ঘুম থেকে উঠেছি। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আগের দিন সকালে এসেছিল আর পরের দিন সকালে চলে যাচ্ছে। একদম শর্ট টাইম নিয়ে এসেছিল। রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর কিন্তু একদম সকাল সকাল উঠে গেছি, একদম ভোরবেলা 4:30টার সময়, ফজরের সময়। তো সারার বাবা বলল আমরাও যেন সবাই যাই, যেহেতু বড় গাড়ি নিবে, একসাথে গেলে ভালো লাগবে। আর চট্টগ্রামের এয়ারপোর্টে এখনো আমার যাওয়া হয়নি, সেজন্য আমিও আর কিছু বললাম না। একদম ভোরবেলা উঠে গেছি, যেহেতু তাদের 6:30টার দিকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তো আমরা বাসা থেকে সবকিছু গোছগাছ করে 5:30টার দিকে রওনা হয়ে গেছি। তখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, একদম অন্ধকার ছিল। কিছুটা পথ যাওয়ার পরে আস্তে আস্তে আলো হচ্ছিল। আগের দিন ঘুমাতে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো সবার চোখে ঘুম ছিল, বাচ্চাদের চোখেও ঘুম ছিল। সারা তো রাতে বলছিল বারবার করে যে ও এয়ারপোর্টে যাবে। এদিকে সকালে যখন তাকে ঘুম থেকে তোলা হচ্ছিল, অনেকটাই বিরক্ত হচ্ছিল, কিছুতেই উঠবে না, যাবে না, এরকম। বাবুও কান্নাকাটি করছিল। তারপরেও তাদেরকে রেডি করে নিয়ে গেলাম। এদিকে গাড়িতে করে রওনা হওয়ার পরে কিন্তু আর কোনো খারাপ লাগা কাজ করছিল না। ওরাই দেখা যায় অনেক বেশি খুশি ছিল। বলতে বলতে আমরা কিন্তু অনেকটাই দূর চলে এসেছি, আর অল্প কিছু সময় লাগবে। যেহেতু অনেক ভোরে সবাই রওনা হয়েছি, কেউই কিন্তু নাস্তা করিনি। আমি নাস্তা যদিও রেডি করেছিলাম, শুধু ভাতিজা নাস্তা করেছিল, তার আম্মু নাস্তা খায়নি। যতই হোক, নিজের দেশ ছেড়ে আরেক দেশে পাড়ি জমাচ্ছে জীবিকার তাগিদে। আমার ভাই যেহেতু বিদেশ থাকে, তো ফ্যামিলি নিয়ে যাচ্ছে। ভাবিটার একটা মেয়েও আছে, তার বিয়ে হয়ে গেছে। ছেলেকে নিয়ে এখন যাচ্ছে, ওখানেই থাকবে আর ওকে ওইখানেই পড়াশোনা করাবে, সেজন্যই আর কি যাওয়া। একদিকে একটা আনন্দ ছিল হাজবেন্ডের কাছে যাচ্ছে, আরেকদিকে অনেকটাই কষ্টের ছিল, আরো আপনজনদেরকে রেখে যাচ্ছে, বিশেষ করে তার একমাত্র মেয়েকে রেখে যাচ্ছে। এজন্য কিন্তু ভাবি অনেক বেশি কান্নাকাটি করছিল, মন খারাপও করছিল। আর এমনটাই হওয়া স্বাভাবিক। যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর আমি এই প্রথমবার চিটাগং এর এয়ারপোর্টে এসেছি। ঢাকার বিমানবন্দরে প্রায় সময় যাওয়া হয়েছিল, কিন্তু চট্টগ্রামে সেরকম আসা হয়নি। আমাদের যত আত্মীয় স্বজন বিদেশ থাকে সবাই কিন্তু ঢাকা থেকে যায়, বেশিরভাগই আমার মায়ের বাসা হয়ে যায়। আমার বাসায় সেরকম কেউ আসে না। আর ভাগ্যক্রমে আর কি এই ভাবি আর ভাতিজা আমাদের এখান থেকে যাচ্ছে, তাদের সুবাদেই এয়ারপোর্টে আসা হলো। ভাতিজাকে বারবার করে বলছিলাম, যেহেতু বিদেশ চলেই যাবে, 2-1 দিন আগে যদি আমার বাসাতে আসতে, তাহলে চিটাগং এর বেশ অনেক ভালো ভালো জায়গাতে কিন্তু ঘোরা যেত। চট্টগ্রামে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারা মা ছেলেরা কিন্তু এই প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে, তো তাদের ভিতরেও অনেকটা টেনশন ছিল কিভাবে কি করবে না করবে। তো সারার বাবা অনেকটাই দেখিয়ে দিচ্ছিল, আমাদের ভিতরেও টেনশন ছিল, যেহেতু প্রথমবারের মতো যাচ্ছে, সবকিছু ঠিকঠাক মতো করতে পারবে কিনা, কাগজপত্র ঠিক মতো দেখাতে পারবে কিনা, এগুলোই। আর যে কোনো অপরিচিত জায়গায় প্রথম প্রথম গেলে কিন্তু অনেক বেশি টেনশন হয়, কিভাবে কি হবে না হবে, কেমন হবে না হবে, জায়গা মানুষজন কেমন হবে, সবকিছু ঠিকঠাক মতো করতে পারবে কিনা। এই তো সারার বাবা এদিকে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করবে, কোন দিক দিয়ে যেতে হবে। ঢাকার বিমানবন্দর কিন্তু অনেক বড়, আর চট্টগ্রামের বিমানবন্দরটা অনেকটাই ছোট, তো সবকিছু কাছে থেকেই দেখা যায়। এদিকে কিন্তু ওরা সিরিয়াল নিচ্ছিল ভিতরে ঢোকার জন্য। তাদের ফ্লাইট ছিল 8:30টায়, তো 2 ঘন্টা আগে আসতে বলার কারণ এটাই, অনেক জায়গাতেই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, আর এগুলো কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। সেজন্য ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই ভাতিজা কিন্তু আমার সবগুলোই ভিডিও দেখে, এবং গ্রামে যারা আছে বাচ্চা কাচ্চা, তাদেরকেও আমার ভিডিওগুলো দেখায়। তো ও আমাকে বলছিল ভিডিও করার জন্য, এবং এই ভিডিও আমি কবে ছাড়বো এটাও জিজ্ঞেস করছিল। এই বিষয়টা কিন্তু আমার কাছে একটু ভালোই লাগছিল। আস্তে আস্তে করে তাদের সিরিয়াল কিন্তু একদমই সামনে চলে এসেছে। কিছুক্ষণ পরে তারা ভিতরে ঢুকে যাবে। এই তো সারা তার বড় আম্মুর সাথে আছে। মাত্র একদিনেই তার বড় আম্মুর সাথে তার কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। যখন থেকে সে শুনেছে যে তারা বিদেশ চলে যাবে, ও বলছিল ও বিদেশ চলে যাবে, যেহেতু ছোট মানুষ বোঝে না, তো আর কি বলছিল সেও বিদেশ যেতে চায়, বিদেশ কেমন দেখতে চায়। আসলে পরিবার পরিজন, মা বাবা ভাই বোনদেরকে রেখে আমরা যারাই দূরে থাকি, ধরতে গেলে সবাই কিন্তু অনেকটা বিদেশিদের মতোই। আমরা হয়তো বছরে একবার অথবা
অথবা 2বার তাদের সাথে দেখা করতে পারি। আর প্রবাসীরা বছরের পর বছর পার হয়ে যায়, তারপরও দেখা করতে পারে না। পার্থক্যটা এই জায়গাতেই, তাদের কষ্টটা একটু বেশি, আমাদের কষ্টটা একটু কম। এই তো দেখতে দেখতে তারা কিন্তু অনেকটাই মেইন গেটের কাছে চলে এসেছে। এরপরে কিন্তু ভিতরে ঢুকে যাবে, তখন আর তাদেরকে দেখতে পারবো না। আর এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি ইমোশনাল ছিল, কেমন জানি অন্যরকম একটা খারাপ লাগা কাজ করছিল। সারার বাবারও দেখলাম মনটা অনেক বেশি খারাপ ছিল, সেও কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আগে যাই হোক, গ্রামে গেলে 1বার 2বার তাদের সাথে দেখা হয়েছে, বেশ অনেকবারই দেখা হয়েছে, কেননা আমরা এক জায়গাতেই থাকি, এক জায়গাতেই বাড়ি। ভাবির সাথেও দেখা হয়েছে, সরাসরি কথা হয়েছে। এখন গেলে আর সেরকম দেখা হবে না, কথা হবে না। সাইদ বারবার করে তার ভাইয়াকে ডাকছিল, ভাইয়াকে আল্লাহ হাফেজ বলছিল। সে কিন্তু ভাইয়ার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করেছিল। এদিকে তারা যতক্ষণ কাছে ছিল মোটামুটি অনেকটাই টেনশন কম ছিল। ভিতরে যাবার পরে কিন্তু সারার বাবার টেনশনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। সে এইখানে লোকদের সাথে কথা বলছিল, যেহেতু তারা একদমই নতুন, সবকিছু ঠিকঠাক মতো করতে পারবে কিনা। তারা বললো কোনো সমস্যা নেই, সবকিছুই তাদেরকে দেখিয়ে দেয়া হবে। এদিকে খেয়াল করলাম সারার বড় আম্মু যাবার আগে তাকে টাকা দিয়ে গিয়েছিল। এই তো তারা চলে যাওয়ার পরে আমরা অপর পাশে চলে এলাম এই কালো গ্লাস থেকে, এখন তাদেরকে দেখবো। আর এখানে এসে দেখলাম আমাদের মতো অনেকেই কিন্তু তাদের আত্মীয় স্বজনের জন্য এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে এক ঝলক তাদেরকে দেখার জন্য যে তারা কি করছে, সবকিছু ঠিকঠাক মতো করতে পারছে কিনা, বা শেষবারের মতো তাদেরকে সরাসরি দেখে নিচ্ছিল। যদিও দিনের বেলা সেরকম খুব ভালোভাবে ক্লিয়ার মতো দেখা যাচ্ছে না, তারপরও যতটুকু দেখা যাচ্ছিল যারা এখানে অপেক্ষারত ছিল তাদের জন্য ওইটুকুই বেশি। আজকে বুঝলাম প্রবাস জীবনটা সত্যিই কষ্টের, যারা প্রবাসে থাকে তাদের জন্য অনেক বেশি কষ্টের, আর যাদেরকে রেখে তারা প্রবাসে যায় সেই মানুষগুলোর জন্য কিন্তু অনেক বেশি কষ্টের। মোট কথা প্রবাসীরা এবং প্রবাসীদের পরিবার দুইজনের জন্যই কিন্তু অনেক কষ্টের জীবন। এদিকে এই তো আমার বাবার ঘুমটা অনেকটাই ভেঙেছে, সে একটু খেলাধুলা করছিল, যেহেতু অনেক বড় স্পেস ছিল, খোলামেলা ছিল। তার চোখেও কিন্তু অনেক ঘুম ছিল, তাকে একমতে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। রেডি করার সময় সে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করছিল। আর এইদিকে একটা মজার বিষয় হলো, সে যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, প্যাম্পাস তাকে সবসময় পরানো হয় না, কোথাও দূরের কোথাও গেলে পরাই। সে যেহেতু শিশির কথা বলতে পারে, এজন্য আর কি তাকে এখন প্যাম্পার্স পরাতে হয় না। মাঝে মধ্যে পরালে সে বুঝে পায় না যে প্যাম্পার্সে শিশি করবে না বাহিরে শিশি করবে। আমাকে কিন্তু ও ডাকছিল, ও শিশি করবে, সেজন্য আমি ওকে বলছিলাম যে প্যাম্পার্সে শিশি দাও, কোনো সমস্যা নেই। কিন্তু সে কিছুতেই বুঝছিল না, আমাকে বারবার করে বলছিল আসো আসো, মানে সে ওয়াশরুম খুঁজছিল। তারপর তাকে অনেক বোঝানোর পরে প্যাম্পার্সে শিশি করেছিল। এই তো দুই ভাই বোন একটু খেলাধুলায় ব্যস্ত ছিল। তো যতক্ষণ পর্যন্ত ভাবি এবং ভাতিজাকে দেখা যাচ্ছিল আমরা এদিক সেদিক করে তাদেরকে দেখছিলাম। তারপর কিন্তু তারা ইমিগ্রেশন ক্রস করে তারা ভিতরে চলে গেছে, এরপরে আর তাদেরকে দেখতে পাচ্ছিলাম না। তারা যেহেতু ভিতরে ঢুকে গেছে তাহলে আর টেনশনের কোনো বিষয় নেই, এখন পরবর্তী সবকিছু একা একাই করতে পারবে, আর কোনো সমস্যা হবে না। এখন আমরা বাসায় চলে যাব। এই তো গাড়িও চলে এসেছে, অনেকটা সময় এখানে ছিলাম। তারা সম্পূর্ণ ইমিগ্রেশন ক্রস না করা পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, তারপরেও তাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে, কোনো সমস্যা নেই। সেজন্য আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার ছিল, কোনো কিছুরই টেনশন ছিল না। সারার বাবার অফিসও অফ ডে ছিল, আর সারার মাদ্রাসাও বন্ধ ছিল। তো সবকিছু নিয়ে মোটামুটি অনেকটাই রিল্যাক্সে ছিলাম। ভাবিরা তাদের গন্তব্যে পৌঁছানোর পরে কিন্তু ভাই এসে তাদেরকে রিসিভ করে নিয়ে যাবে, যেহেতু শুক্রবার ছিল, তারও অফ ডে ছিল। সব মিলিয়ে আর কি ভালো দিনে তারা বিদেশ রওনা হয়ে গেল। একটা জিনিস বলতে হয়, চট্টগ্রাম এয়ারপোর্টে ঢোকার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। দুই সাইডের গাছগুলো এত সুন্দর করে লাগানো, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রাস্তার এপাশ আর ওপাশে প্রচুর গাছপালা, জঙ্গলের মতো, কিন্তু কোনো ধরনের নোংরা নেই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। সত্যি বলতে চিটাগংয়ের সব জায়গায় কিন্তু অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা শৃঙ্খলার ভিতরেই থাকে। রাস্তাঘাটও কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। পতেঙ্গার এরিয়াটা বিশেষ করে অনেক বেশি সুন্দর, আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা চিটাগংয়ে থাকেন তারা তো জানেনই, আর যারা এখানে থাকেন না অনেকেই কিন্তু ঘুরতে আসে, এসেই কিন্তু চিটাগং শহরের প্রেমে পড়ে যায়, মানে অনেক বেশি পছন্দ করে। আমার পরিচিত অনেককেই বলতে শুনেছি যে চট্টগ্রামে থাকো, চট্টগ্রাম কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটও অনেক ভালো। তাদের জন্য বলছি চট্টগ্রাম আগেও যেমন সুন্দর ছিল, বর্তমানে কিন্তু আরো অনেক বেশি সুন্দর। রাস্তাঘাটও কিন্তু অনেক সুন্দর করেছে, আর অনেক প্রশস্ত করেছে, অনেক কিছুই অ্যাড করেছে। সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর। বিদেশের মতো রাস্তাঘাটে চলাফেরা করলে বোঝা যায়। বাসায় গিয়ে আজকে আর কোনো কাজের ঝামেলা নেই, যেহেতু সবার চোখেই ঘুম ছিল, ঘুমিয়ে পড়বো। আর এদিকে কিন্তু বাবু গাড়ির ভিতরেই অলরেডি ঘুমিয়ে গেছে। গতকাল যে বিফ বিরিয়ানি রান্না করেছিলাম
একটু বেশি করে রান্না করেছিলাম শুক্রবার পর্যন্ত যেন হয়ে যায়, সেজন্য তো শুক্রবার কিন্তু আর রান্না বান্নার ঝামেলাও ছিল না। এই তো আমরা এখন পতেঙ্গা সি বিচ এরিয়াতে আছি। এটা হচ্ছে কর্ণফুলী টানেল, যেটা কিনা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি করা হয়েছে। তো টানেলের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারেন। এবং আপনারা যারা সরাসরি এই টানেল দেখেছেন তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তারাও কমেন্টস করে জানাতে পারেন। আগের পতেঙ্গা সি বিচের থেকে এখনকার পতেঙ্গা সি বিচের কিন্তু অনেক বেশি পার্থক্য। আমার কাছে আগেরটাই অনেক বেশি ভালো লাগতো, যদিও এখন রাস্তাঘাট অনেক বেশি উন্নত করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে চিন্তা করতে গেলে বর্তমানটা ভালো লাগবে, আর সৌন্দর্যের দিক দিয়ে চিন্তা করতে গেলে আগের পতেঙ্গা সি বিচে কিন্তু অনেক বেস্ট। অন্তত আমার কাছে এটা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা যারা এ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।